Assalamu alaikum everyone. I hope you are doing well. Welcome to our online seminar on higher study organized by Research Learning Center. I am MD Rizal Islam and I will be your host for today's session. At first, thank you all for joining us. Whether you are planning for higher studies abroad or just starting to explore your options, this seminar is designed to give you valuable guidance and practical tips to help you on your journey. Today, we will cover essential topics like applying for higher studies, test preparation, and finding scholarship. You will also hear from someone who has successfully completed his master's in China and will share his experience and advices. Now, I would like to take a moment to introduce our keynote speaker, MD Saidur Rahman, who completed his master's at Chongqing Medical University in China. Mr. Saidur Rahman will share his journey, including insights on how to apply and prepare for HSK exam and IELTS, and what life is like as the international student in China. Thank you so much for being here with us today. Our today's agenda are: first, Mr. Saidur Rahman will share his higher studies journey and application process. Second one, tips on HSK and IELTS and other essential tests. Scholarship and finding options. And last, where you can ask your question directly. Feel free to drop your questions in the chat at any time, and we will answer them during the question and answer session. Now, let's get started. I would like to invite our guest speaker, MD Saidur Rahman, to take over and share his experience and insights. Mr. Saidur Rahman, this floor is yours. আসসালামু আলাইকুম সবাইকে। ১ম এ ধন্যবাদ দেই দ্য রিসার্চ লার্নিং সেন্টারকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য এবং আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সাথে আপনাদের সবাইকেও ধন্যবাদ দেই আপনারা যারা এখানে জয়েন করছেন। আজকে টুডে প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রসিডিউর ইন চায়না ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অ্যা আমি বাংলা এবং ইংরেজি ২ টা মিলাই কথা বলব। ১ম এই বলি এখানে হচ্ছে আজকে যেটা সেমিনারটা হচ্ছে আমরা একদম ফার্স্ট টু লাস্ট কিভাবে চায়না আ এপ্লাই করা যায়, এপ্লাই প্রসিডিউর নিয়ে কথা বলব। ফার্স্ট এ আসি আমি চায়নাতে কেন অ্যাপ্লিকেশন করব? দেখেন এখানে হোয়াই স্টাডি ইন চায়না? চায়নাতে এটা হচ্ছে ২২ এর যে সায়েন্টিফিক আর্টিকেল, এটা ফার্স্ট পজিশন আছে চায়না। শুধু নেচার ইনডেক্সেও চায়না আছে ফার্স্ট। দেখেন এখানে চায়না আ ফার্স্ট এটা ২৪ এ পাবলিশ হইছে কিন্তু এটার আ উম পেপ ক্যালকুলেশনটা এবং টপ 10 ইউনিভার্সিটির ভিতরে চায়নারই হচ্ছে ৮ টা। হচ্ছে খেলা এখন কোন পর্যায়ে চলে গেছে যে ১০ বছর আগেও যদি যান এই র‍্যাংকিং গুলো আপনারা দেখতে পাবেন না। সেজন্য আ চায়না কেন স্টাডি করব আমি আপনাদের কেন আপনারা এপ্লাই করবেন সেগুলা নিয়ে কিছুক্ষণ কথা বলি। তারপরে দেখেন টপ ইউনিভার্সিটি ইন চায়না। লাস্ট ২০২৩ সালে যে ইউনিভার্সিটির র‍্যাংকিং ছিল ১৬ সেটা চলে আসছে ১২। সবগুলা ইউনিভার্সিটির র‍্যাংকিং এ আপনারা দেখবেন যে কি পরিমাণ তারা অগ্রগামী হইছে। বিভিন্ন ইউনিভার্সিটি র‍্যাংকিং হয় বিভিন্ন ক্যাটেগরিতে। আপনি সবগুলার সাথে যেমন আমরা ফার্মাসি বেশিরভাগ আমার মনে হয় এখানে ফার্মাসির স্টুডেন্ট। তারা যদি মনে করেন যে পিকিং ইউনিভার্সিটি পিকিং হচ্ছে সোশ্যাল সায়েন্স এর জন্যে বিখ্যাত। আমাদের জন্যে না। আমাদের জন্য এখানে যে ইউনিভার্সিটিটা আছে আশা করা যায় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না।
এটা হচ্ছে আমাদের জন্যে টপ র‍্যাংকিং ওয়ার্ল্ডে টপ র‍্যাংকিং ৫৭ কিন্তু আমাদের জন্যে এটা হচ্ছে ভালো। কিন্তু পিকিং, সিনহা এগুলো অন্য সাবজেক্টের জন্য যারা এপ্লাই করে তাদের জন্য। হুম? এখন হচ্ছে হাউ টু গেট এ স্কলারশিপ ইন চায়না। স্কলারশিপ অ্যান্ড ফিন্যান্সিয়াল এইড। China many university offer scholarship, especially for international student. The can significantly reduce tuition cost and your accommodation, monthly allowance, স্কলারশিপ অ্যান্ড মান্থলি অ্যালাউন্স। চায়নাতে সবচেয়ে প্রেস্টিজিয়াস যে স্কলারশিপ, সেই স্কলারশিপের নাম হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা সিএসসি সংক্ষেপে বলা হয়। আরেকটা স্কলারশিপ হচ্ছে এটাতে যে আরএমবি দেয়, আরএমবি হচ্ছে চায়না যে মুদ্রা সেটার নাম, কারেন্সির নাম। যে ব্যাচেলরে দেয় হচ্ছে ২৫০ আরএমবি, মাস্টার্সে ৩০০০ আরএমবি, পিএইচডিতে ৩৫০০। তাতে আপনি যে টাকা দিবে সে টাকা দিয়ে আপনি সুন্দরভাবে চায়নাতে বসবাস করতে পারবেন। অ্যা এটা হচ্ছে আপনার মান্থলি অ্যালাউন্স। আবার এটার বাইরে হচ্ছে আপনার থাকার জন্য তারা টাকা দিবে। হেলথ ইন্সুরেন্স এর জন্য টাকা দিবে। আর আনসুতে হচ্ছে এটা ডাবল। এটা একটু পেতেও একটু কষ্ট হয়। আ এই সিএসসি থেকে আনসু স্কলারশিপটাকে আরেকটু প্রেস্টিজিয়াস স্কলারশিপ বলা হয়। আর তাছাড়া এমনি বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে যেটাকে লোকাল গভর্নমেন্ট স্কলারশিপ বা ইউনিভার্সিটি স্কলারশিপ। এটাতে আবার মান্থলি অ্যালাউন্সটা ভেরি মানে ডিফারেন্ট। একেকটা ইউনিভার্সিটির একেক রকম অফার করে। আর সিএসসি আর আনসু এই ২ টা সেন্ট্রালি আ একদম যেকোনো চায়নার যে জায়গায় আপনি পাবেন সেম টাকা পাবেন। সেম আরএমবি এটা তারা দেবে। আবার যেটা বললাম ওটা মান্থলি অ্যালাউন্স। এটার বাইরেও চায়নার গভর্নমেন্ট আপনাকে দিবে এডুকেশন টিউশন ফি ফ্রি, অ্যাকোমোডেশন ফ্রি, হেলথ ইন্সুরেন্স ফ্রি। এই সবকিছুই হচ্ছে এই ফুল ফান্ড স্কলারশিপের ভিতরে থাকবে। তাহলে আমরা কিভাবে এপ্লাই করতে পারি? স্টেপ ফার্স্ট ওয়ান হচ্ছে রিসার্চ অ্যান্ড চুজ দ্য প্রোগ্রাম। Start your research early, identify programs, university and application deadline. যে ফার্স্টে আপনি হচ্ছে উচিত হচ্ছে কিছু রিসার্চ করা। এখন গুগলে ইজিলি সার্চ করলে আপনি পাবেন যে আপনার সাবজেক্ট লিখে যদি লেখেন যে টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি কোনগুলা, আপনার এই সাবজেক্ট যদি লেখেন যে ফার্মাসি আমি এপ্লাই করতে চাই মাস্টার্সে, এটাতে টপ র‍্যাংকিং কোন ইউনিভার্সিটি এবং আ আমার এই সাবজেক্ট কি এভেইলেবল আছে কিনা ইউনিভার্সিটি গুলাতে এবং তারা আপনাকে অফার করবে কিনা ফান্ডেড অ্যা ফুল ফান্ড। তারপরে হচ্ছে যদি আপনি এরকম একটা খুঁজে পান, তারপরে আপনার কাজ হচ্ছে অ্যাপ অ্যা অ্যা ডকুমেন্ট গুলা রেডি করা। আমি এগুলো আসতেছি, পরে আরো ডিটেইলস বলব। তারপর হচ্ছে সাব সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটি পোর্টাল এবং সিএসসি পোর্টাল ২ জায়গায়। তারপরে হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে। অ্যাডমিশন হবে আপনার মানে লাস্ট মুহূর্তে অ্যাডমিশন হইছে কি হবে না, তারা জানাবে। আর যদি অ্যাডমিশন পেপার আপনি পেয়ে যান, তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন কি ডকুমেন্ট লাগবে? অ্যাপ্লিকেশন ডকুমেন্টে লাগবে আপনার হচ্ছে সর্বোচ্চ যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, ধরেন অনার্স, তাহলে অনার্সের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। সাথে হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট শো করতে হবে একটা। হইতে পারে এটা আইএলটিএস, ডুওলিঙ্গো, টোফেল, এইচএসকে। যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই এসএসকে সার্টিফিকেট শো করতে হবে। আর ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে আপনাকে আইএলটিএস, টোফেল এবং আমাদের যে ইউনিভার্সিটি গুলাতে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেয়, মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়েও আপনি এপ্লাই করতে পারেন। চায়নাতে আ অলমোস্ট ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন গ্রহণ করে বাংলাদেশি ইউনিভার্সিটি গুলার। ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট গত বছর থেকে চালু হইছে। তার আগের বছর হচ্ছে আপনি যদি ফুল ফান্ড পান তাহলে আপনাকে ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট শো করতে হইতো না। কিন্তু এখন হচ্ছে নতুন নিয়ম চালু করছে ওরা। একমাত্র গভর্নমেন্ট স্কলারশিপ যেটাকে সিএসসি বললাম, ওটা ছাড়া যদি আপনি অন্য যেকোনো স্কলারশিপ ধরেন প্রেসিডেন্ট স্কলারশিপ সেম পরিমাণ মান্থলি অ্যালাউন্স দিবে কিন্তু আপনাকে আ এখানেই ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। যদি অনলি সিএসসির ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট শো করা লাগবে না। তারপরে আছে পাসপোর্ট অ্যান্ড ভিসা। আপনাকে মিনিমাম ৬ মাস আপনার পাসপোর্ট ভ্যালিডিটি থাকতে হবে এপ্লাই করার জন্য। আর যে ডকুমেন্ট গুলো আরো রেডি করতে হবে রিকমেন্ডেশন লেটার, ২ টা রিকমেন্ডেশন লেটার লাগবে। চায়না ইউনিভার্সিটি গুলাতে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর এই ২ টা আ আস প্রফ অ্যা মানে টিচারের রিকমেন্ডেশন লেটার অ্যাকসেপ্ট করে। তারা আপনি যদি মনে করেন আ লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের থেকে নিবেন তাহলে তারা এটা অ্যাকসেপ্ট করে না। তারপর একটা সুন্দর সিভি লাগবে।
সাথে হচ্ছে আপনাকে একটা রিসার্চ প্রপোজাল করতে হবে। আরেকটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, ফিজিক্যাল এক্সামিনেশন সার্টিফিকেট যেটা হেলথ সার্টিফিকেট বলে। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে পুলিশের থেকে একটা নিতে হবে যেটা আপনার নামে কোনো আ মামলা নাই এরকম। তাহলে এখন আসি অ্যাপ্লিকেশন টাইম। কখন অ্যাপ্লিকেশন শুরু হয়? সাধারণত ১ম যে পিরিয়ডটা হয় এটাতে হচ্ছে নভেম্বর টু এপ্রিলে হচ্ছে প্রতি বছর অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যায়। সাধারণত। আর বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম টাইম থাকে। অলমোস্ট এটা হচ্ছে কমন একটা টাইম নভেম্বর টু এপ্রিল। তাহলে এখন আসি অ্যাপ্লিকেশন প্রসেস। কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন? যেমন চুজ দ্য ইউনিভার্সিটি। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে একটা ইউনিভার্সিটি চুজ করা। ইউনিভার্সিটির আমি একবার বলছি ইউনিভার্সিটি আপনার র‍্যাংকিং দেখলে হবে না। ফার্স্টে আপনার দেখতে হবে আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্টের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি আপনার সাথে যায় এবং এটার র‍্যাংকিংটা কিরকম পর্যায়ে আছে। তারপরে আপনি দেখবেন ইউনিভার্সিটির র‍্যাংকিং, তারপরে হচ্ছে লোকেশন এবং ক্যাম্পাস কালচার। লোকেশনটাও একটা ইম্পোর্টেন্ট। ধরেন যে আপনি বাংলাদেশ থেকে আসছেন। কিন্তু আপনি হঠাৎ করে যদি এখন আমরা তো সাধারণত একটা নরমাল টেম্পারেচার বা আমাদের তো বরফ পড়ে না। কিন্তু আপনি যদি এখন একটা বরফ চায়নাতে বিভিন্ন রকম আছে। বরফও পড়ে আবার সরি বরফ তো না তুষারও পড়ে আবার কিছু গরম জায়গা আছে। আর আপনার লক্ষ্য রেখা উচিত হচ্ছে এরকম একটা এরিয়া চুজ করা যেখানে আপনি কমফোর্ট ফিল করবেন। তারপর আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট। এখন ওই ইউনিভার্সিটির প্রিভিয়াস যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে এদের থেকে আপনি খোঁজও নিতে পারলেন এরা কিভাবে কিরকম সাপোর্ট দেয়। এখানে চায়নাতে কিছু ইউনিভার্সিটি আছে যাদের ব্যবহার খুবই খারাপ। আবার কিছু ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল যে অফিসটা আছে এদের ব্যবহার খুবই ভালো। তারা হেল্পফুল। ফার্স্ট গেল আপনি ইউনিভার্সিটি চুজ করলেন। তাহলে এখন হচ্ছে কাজ হচ্ছে ইউনিভার্সিটি যখন চুজ করলেন তারপরে কাজ হচ্ছে আপনাকে টাইম টু কনট্যাক্ট প্রফেসর। প্রফেসরের থেকে হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে। সেজন্য কি করতে হবে? প্রফেসরের হচ্ছে মেইল করতে হবে একটা শর্ট মেইল। এখন প্রফেসরের মেইল আপনি কিভাবে পাবেন? এটার জন্যে আপনাকে হচ্ছে Google Scholar আছে বা PubMed আছে বা NIH আছে। আপনি Google Scholar থেকে ওরকম পাবেন না। চাইনিজ প্রফেসরদের পেপারগুলা বা এগুলা এদের জন্য আপনি PubMed বা রিসার্চগেট এগুলা বেশি পাবেন। এখানে হচ্ছে উনারা ইউজ করে। Google Scholar চাইনিজ সুপারভাইজাররা কম ইউজ করে। যেহেতু Google অ্যা অ্যা Google এখানে চায়নাতে উম ব্লক করা। আবার এখানে ২ ভাবে এপ্লাই করা যায়। চায়নাতেও একটা হচ্ছে সেন্ট্রাল এপ্লাই যেটা আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন। আরেকটা হচ্ছে অ্যা প্রফেসরের থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে আপনি এপ্লাই করতে পারেন। ফার্স্ট হচ্ছে প্রফেসরের মেইলটা আপনি Google থেকে বা যেভাবে পারেন কালেক্ট করতে পারেন। তারপর ওনাকে একটা শর্ট মেইল করতে পারেন। তারপরে ফলো আপ মেইল করতে পারেন যদি কোন রিপ্লাই না আসে। মেইল করার ক্ষেত্রে আপনাকে কিছু আ নিয়ম খেয়াল করতে হবে। যেটা হচ্ছে যদি আপনি চায়না মর্নিং যেমন ফার্স্ট পিরিয়ড সাধারণত চায়নাতে ৮:৩০ হচ্ছে ওদের অফিস টাইম। আপনি এমন সময় মেইলটা করবেন যেন সুপারভাইজার কম্পিউটার অন করার পরে আপনার মেইলটা পায়। পাওয়ার একটা সম্ভাবনা আছে। ফলো আপ মেইল করতে পারেন। তারপর হচ্ছে আ সুপারভাইজার যখন মেইল করবেন তার সম্পর্কে কিছু জেনে নিবেন। তার রিসার্চ সে কোন আ এরিয়া নিয়ে কাজ করে, তার ব্যাকগ্রাউন্ড কি? এগুলা করলে আপনার অ্যাকসেপ্ট লেটার পাওয়াটা আ হাই হয়ে যাবে। অ্যাডমিশন এক্সাম। এখন সুপারভাইজার আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার আগে সাধারণত চায়নাতে উনারা ভাইবা নিয়ে থাকে। সুপারভাইজার নিজে একটা ভাইবা নিয়ে থাকে। তারপরে ভাইবা নেওয়ার পরেও আবার এখানের যে কলেজ যেটা বলে আমাদের যেমন ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি ছিল, ফ্যাকাল্টি আবার একটা ভাইবা নেয়। আপনাকে সুপারভাইজার থেকে অ্যাকসেপ্ট লেটার পেয়ে গেছেন মানে যে আপনার অ্যাডমিশন হয়ে যাবে এরকমটা না। আপনার হচ্ছে এখানের যে কলেজ বলে ওরা একটা ভাইবা নেয়। সেখানে ২-৩ জন প্রফেসর থাকে, ওই প্রফেসর থাকে না সাধারণত। অন্য ২-৩ জন ভাইবা নিবে। তারা ওই ভাইবা হয় ১০০ মার্কের। এতে ৬০ হচ্ছে পাস। এরকম আপনাকে ভাইভাতে পাস করতে হবে। তাহলে আপনি হচ্ছে লাস্ট পর্যায়ে সিলেক্ট হবেন। ওইখান থেকেও বাদ দেওয়ার চান্স থাকে আপনাকে। তারপরে আসলো ভিসা প্রসেস। তারপর আপনাকে হচ্ছে কালেক্ট করতে হবে কালেক্ট দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। যেমন আপনি একাডেমিক কলেজ থেকেও পাস করে গেছেন, তখন তারা হচ্ছে জেডাব্লিউ বলে। যেটাকে হচ্ছে চায়নাতে হচ্ছে এটা হচ্ছে জেডাব্লিউ এবং অ্যাডমিশন লেটার বেরোনো মানে আপনার ভিসা কনফার্ম। আ আ সাধারণত চায়না ভিসা অফিস ভিসা রিজেক্ট করে না বাংলাদেশ থেকে। ওটার ডকুমেন্ট যদি সব লিগ্যাল থাকে। খুবই রেশিও খুবই কম। মানে ভিসা রেশিও প্রায় ১০০% ডকুমেন্ট যদি ফেক না হয়। জেডাব্লিউ হচ্ছে একটা ভিসার পেপার আর অ্যাডমিশন লেটারটা শো করতে হবে। সাথে ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আগেই বললাম।
সাবমিট করবেন অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে ভিসা অফিস থেকে এম্বাসি থেকে আবার আপনাকে একটা ইন্টারভিউর জন্যে কল করে। এটা আবার বিভিন্ন রকম হয়। যেমন আমি আসার সময় অনলাইনে দিছিলাম। তো রেজাউল মনে হয় এম্বাসিতে যেয়ে ভাইবা দিছে। ওদের এটা চেঞ্জ করে ওরা। যখন খুব প্রেশার থাকে তখন আর অনলাইনে হয়। আবার মাঝে, মাঝে ওরা ফিজিক্যাল ভাইবা দেওয়ার জন্য ডাকে। পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্ট জমা দেওয়ার পরে ওরা একটা ভিসাটা দিয়ে দিবে। আর ওই সময় হচ্ছে আপনাকে ভিসা ফি জমা পাসপোর্ট যখন কালেক্ট করবেন তখন হচ্ছে আপনাকে ভিসা ফি দিতে হবে একটা। এখন কস্ট অফ লিভিং আমি ঢাকাতেও থাকছি, এখন চায়নার চংসিং শহরে আছি। আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি বলতে পারব যে ঢাকায় যে কস্ট ছিল আমার চায়নার এই চংসিং শহরে আমি তার থেকে কম টাকায় লাইভ লিড করতে পারি এবং হেলথি ফুড খাই চা চা ঢাকার থেকে। এখানে দেখেন আমি যে একটা শো করছি, ছবিটা যদিও করোনার সময় কিন্তু এখানে আপনার ওদের চায়নাতে সোশ্যাল সিকিউরিটি বলতে যেটা বোঝায় দেখেন এই যে পার্সেল, এই পার্সেলগুলা এখানে রাইখা যায়। এরকম মনে করেন যে আমাদের বিল্ডিং এর বাইরে বা রাস্তায় এরকম একটা ফেলানো আছে। আপনি কোনো কিছু অর্ডার করছেন। ওরা এখানে আপনারে দিয়ে যাবে। আপনি হচ্ছে এটা কালেক্ট করবেন। আপনার যখন সময় হয় তখন নিবেন। কেউ আপনার একজন আরেকজনেরটা নিবে না। এরকম অবস্থা। আর এখানে হচ্ছে সোশ্যাল যে সিকিউরিটি এটা মনে হয় ওয়ার্লড এ আর কোথাও আছে কিনা আমি জানি না। অ্যা একদম পুরা এরিয়াটা হচ্ছে ওরা ক্যামেরা দিয়ে কন্ট্রোল করা। কোন জায়গায় এমন কোন জায়গা নাই মনে হয় এখন পর্যন্ত আমি এখানে আছি ১৪-১৫ মাস। এবং এই যে কোন জায়গায় ক্যামেরা নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্লড এ আপনি এ অ্যা রেসিজম আপনি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে যে রেসিজমটা পাবেন, এখানে কিন্তু সেই কোন এরকম কোন রেসিজম নাই। ক্যারিয়ার অপরচুনিটি। ক্যারিয়ার অপরচুনিটি হচ্ছে এখানে যেটা হচ্ছে বাস্তব কথা। আপনি যদি এখানে চাইনিজের পাশাপাশি সরি ইংলিশের পাশাপাশি যদি একটু চাইনিজ শিখতে পারেন, তাহলে আপনার জন্যে অনেক অপরচুনিটি আছে। এম ইংলিশেও আছে কিন্তু ইংলিশে ওই পর্যায়ে আপনার অপরচুনিটি কম। যদি আপনি চাইনিজ একটু শিখতে পারেন তাহলে আপনার যে সেলারি হবে, মনে করেন ইংলিশে কনভার্সন ডাবল সেলারি পাবেন আপনি। এখানে রিসার্চার হিসাবে আ করতে পারেন। অ্যা যদি আপনি মন চায় যে রিসার্চার বা মার্কেটিং জব করবেন, এরকম বিভিন্ন ধরনের জব আছে। বা টিচিং প্রফেশন হিসাবেও ঢুকতে পারেন ভার্সিটি গুলাতে। এখন আসলে ডিফিকাল্ট এতক্ষণ তো আমি এখানে শুধু ভালো দিকগুলো বললাম। খারাপ দিকও আছে এদের যেমন মনে করেন ল্যাঙ্গুয়েজ এবং ফুড ব্যারিয়ার। আমরা যে খাবারগুলা খাই এখন পর্যন্ত বড় হইছি, এই খাবারগুলো আপনি এখানে এসে পাবেন না। পুরি নাই, সিঙ্গারা নাই, বিরিয়ানি নাই। এরকম খাবার নাই। এখানে মোটামুটি এখানে আরেকটা হচ্ছে সবচেয়ে বড় যে ব্যারিয়ার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এই ল্যাঙ্গুয়েজ চাইনিজ মান্দারিন ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় এটা হচ্ছে মনে হয় বিশ্বের সবচেয়ে কঠিন একটা ভাষা। তারপরে আছে একাডেমিক ডিমান্ড। যেমন প্রফেসর যদি একটু কি বলে আপনার একটু ডিমান্ড করে যেমন এখানে সাধারণত চাইনিজরা সকালে যায়, সপ্তাহে ৫ দিন ৮:৩০ বা ৯:০০ র ভিতরে ওরা ল্যাবে থাকে। ওদের লাইফটাই যায় ল্যাব কেন্দ্রিক। মানে ওদের কাজ কেন্দ্রিক। ওরকম খাওয়া-দাওয়া সবই আ বেরোইতেছে ল্যাবে থেকে করতেছে, আবার ল্যাবে যাইতেছে। ল্যাব থেকে বেরোইতেছে ১১ টায়, সকাল ৮:৩০ বা ৯ টায় যায়, রাত ১১:০০-১২:০০ র সময় বের হয়। ওদের খাওয়া, গেম খেলা, মুভি সবই ল্যাব কেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু আমরা তো এগুলোতে অভ্যস্ত না। তারপর আসে কালচার অ্যান্ড রিলিজিয়াস অ্যাডজাস্টমেন্ট। কালচারের যেমন অনেক ধরনের পার্থক্য আছে। ওদের কালচারের সাথে আমাদের কালচারে তো অবশ্যই আপনারা জানবেন যে অনেক কিছু যায় না। যেমন রিলিজিয়াস একটা ব্যারিয়ার এখানে হচ্ছে সাধারণত যারা মুসলিম আছি, আপনি এখানে মসজিদ পাবেন না কাছাকাছি। হালাল খাবার একটা চাইলেই বা মুখে মানে সব জায়গায় হালাল রেস্টুরেন্ট পাবেন না। আ আছে মানে আপনি একটু খুঁজলে হবে কিন্তু আমাদের যেমন আমরা তো মুসলিম কান্ট্রি থেকে বড় হইছি। রুমের থেকে বের হয়ে কখনো চিন্তা করতে হয় না যে এটা কি হালাল না হারাম। তো এখানে এসে এটা আপনাকে চিন্তা করতে হবে যে হালাল না হারাম আছে। তারপরে মসজিদে সাধারণত লাউড স্পিকারে আজান দেয়া নিষেধ। সেজন্য আপনি আজান শুনতে পাবেন না। আর এটা আমরা যেমন শুধু শুক্রবারে নামাজ পড়তে যাই। আর মেয়েদের জন্য হচ্ছে চায়নাতে অ্যা হিজাব পরা যাবে কিন্তু আপনারা হচ্ছে অনেকে যেমন আমাদের দেশে তো এটাকে কি বলে মানে মুখ ঢেকে রাখে। এটা এখানে নাই। আপনার মুখটা খোলা রাখতে হবে। আপনি মুখ মাস্ক দিয়ে আটকাতে পারেন কিন্তু এমনি যাতে ওই ক্যামেরাও ডিটেক্ট করতে পারে এটা করতে হবে। এ একটা। কিন্তু আপনি যদি বোরকা পড়েন এতে কোনো যেমন ওয়েস্টার্ন কান্ট্রি তে আমরা মাঝে, মাঝে পাই যে এরা মুসলিমদের বা মেয়েদের উপরে হামলা করে। এগুলা এখানে নাই। তো শেষমেষ
এটা হচ্ছে আমার টিম। মানে আমাদের টিম। এই যে আমার এখানে সুপারভাইজার আছে, ইনি হচ্ছে সুপারভাইজার আর ডক্টর ফানজি আমিন। তার পাশে আছে থং চুইমিং। এ এই এ ইনি হচ্ছে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর। আমার সুপারভাইজার এখানেরও টিচার, আবার শিকাগো উনি মেইনলি শিকাগো ইউনিভার্সিটিতে আছে। আমার যে সুপারভাইজার এখানে আরো যারা আছে, মোস্ট অফ হচ্ছে এরা এখানে ২ বছর পিএইচডি করে। লাস্ট বছর হচ্ছে শিকাগো ইউনিভার্সিটিতে মানে ১ বছর ওদের কোর্স থাকে। ওরা কইরা আবার ওদের ইচ্ছা হলে ব্যাক আসে, অনেকে থাইকা যায়। এরকম একটা অবস্থা। মানে আমাদের যে উম ল্যাবের যে আছে, ল্যাবের লিডার বলা হয়েছে এই প্রফেসর। লাস্ট গত সরি ২-৩ দিন আগে আমার একটা আমাদের পেপার পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে পেপারটা হচ্ছে বায়ো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, যার ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে ১৮ আর সাইট স্কোর হচ্ছে ২৮। কি? আমি জানি আপনাদের কি ছিল? আমার পেপার ছিল, ড্যাফোডিলে থাকতে কিছু পেপার ছিল, যেটা ছিল হচ্ছে অ্যা ওরকম অলমোস্ট আ একটা পেপার ছিল হচ্ছে অরিজিনাল আর্টিকেল, যেটার ইমপ্যাক্ট ফ্যাক্টর ছিল ১। আর এটা হচ্ছে ইরানি জার্নাল। ওটাতে আমি খুব করতাম। আর এখন এটা আমার কখনো ড্রিম এরকম যে ইমপ্যাক্ট ফ্যাক্টর ১৮, হয়তোবা সামনে আরো বেশি যদি আল্লাহ দেয় তাহলে আরো বেশি করবে, এগুলা হবে। মেইনলি এখন বলি, চায়নাতে মাস্টার্স হচ্ছে ৩ বছর হয়ে থাকে। এখানে মাস্টার্স ৩ বছর, কিন্তু ওদের হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে আপনাকে একটা পেপার পাবলিশ করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি সবার জন্য। ওদের চাইনিজদের জন্য, আমাদের জন্য। কিন্তু আমরা চাইনিজরা মেইনলি পার পারসন ২ টা ৩ টা করে পেপার পাবলিশ করে। আর এটা কোনো পিরিয়ডরি জার্নাল না। ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক হাইয়েস্ট হইতে হয়। সবকিছুই আ উম ভালো হইতে হয়। নাহলে ওদের এখান থেকে আমাদের থেকে সার্টিফিকেট দিবে না। আরেকটা রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে অনেকে বলতে চায় না। এই এইচএসকে লাগে, যেটা বলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আ এক্সাম। এটাতে হচ্ছে মাস্টার্সের জন্য থাকে আ ৩, যেটা বলে ৩ মানে হচ্ছে ৬০০ ওয়ার্ড মুখস্থ করতে হয়। ৬০০ ওয়ার্ড মুখস্থ করে পরীক্ষা দিতে হবে, আপনাকে পাস করতে হবে। তারপর ওরা সার্টিফিকেট দিবে। এটা হচ্ছে ওদের ৩ বছরের এমনি তো কোর্স থাকে, এগুলাতে পাস করতে হবে। আর এই ২ টা হচ্ছে ম্যান্ডেটরি। একটা হচ্ছে পেপার পাবলিশ লাগবে। আর হচ্ছে এইচএসকে এই ৩ পাস টা লাগবে। ২ টা জমা দিলে ওরা আপনার সার্টিফিকেট দিবে, নাহলে দিবে না। আর একটু ইনফরমাল কথা বলি যে আপনারা হয়তোবা আ আমি জানি না, আমাদের দেশে তো এখনো আমরা ক্যাশ টাকা লেনদেন করি। আমি এখানে চায়না আসার পরে এখন পর্যন্ত ক্যাশ টাকা লেনদেন করিনি। জাস্ট আমি যে ক্যাশ টাকাগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এখানে এসেও অনেক দোকানে গেছি যারা ক্যাশ টাকা নিতে চায় না। এরা এতটা পরিমাণ কোন পর্যায়ে গেছে দেখেন, এরা দোকানে আপনি আপনার হাতের তালু দিয়ে পেমেন্ট করতে পারবেন, আপনার ফেস দিয়ে পেমেন্ট করতে পারবেন। টাকা আপনার ব্যাংকেই আছে, কিন্তু এগুলা দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এরকম একটা পজিশন চলে আসছে। আর বের হইলে তো রাস্তাঘাটে, যেমন ঢাকা শহরে আপনার ধুলাবালি, এগুলা তো বলা নাই। এগুলা আপনি কোনো পাবেন না। কোনো শব্দ নাই। ওরা কোন পর্যায়ে চলে গেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার কথাগুলা শোনার জন্য। কিউ সাদুর। তো আমাদের এই সেমিনারটা মূলত অ্যারেঞ্জ করার প্ল্যানিংটা ছিল হচ্ছে উম চায়নাতে আপনারা কিভাবে হচ্ছে অনার্স, মাস্টার্স বা পিএইচডি করবেন এটার উপর। তো এটার মোটামুটি একটা গাইডলাইন এখানে প্রেজেন্ট করা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিংটা কি হবে, কিভাবে শুরু করবে, কি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের এখানে থাকবে। বা যেমন এখানে সাইদের কয়েকটা বিষয় এখানে তুলে ধরেছে। যেহেতু আমি এখানে আছি, তাই আমি এখানে কিছু শেয়ার করি। যেমন এক্ষেত্রে হচ্ছে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাস্টার্স বা পিএইচডির জন্য। যেমন ১ম হচ্ছে আপনাদের যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে, এইটা একটু ভালো হতে হবে। মানে মোটামুটি একটু ভালো একটি স্ট্যান্ডার্ড হতে হবে। 2nd হচ্ছে আপনাদেরকে মনে করেন যে ইংলিশ একটা প্রফিসিয়েন্সি যদি থাকে, এটা আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। বা আপনি যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চান বা আপনার যদি এইচএসকে থাকে আরকি, তাহলে আপনি করতে পারেন। এইচএসকে এটা হচ্ছে একটা লেভেল, এখন পর্যন্ত 6 পর্যন্ত আছে। তো এর মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, যখন নাকি আপনাদের আইএলটিএস বা টোফেল এগুলো নেই। এরপর 3rd হচ্ছে আপনাদের যদি কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে বা কোনো রিসার্চ আর্টিকেল কোনো জার্নালে যদি পাবলিশ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে পাবেন। তার মানে মোটা দাগে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনার একাডেমিক যেটা আছে এটা। 2nd হচ্ছে আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে, যেটা হতে পারে আইএলটিএস, টোফেল বা এইচএসকে। আরেকটা হতে পারে আপনার রিসার্চ আরকি। অর্থাৎ আপনার রিসার্চ যদি কোনো পাবলিকেশন থাকে, তাহলে এটাও কিন্তু
এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিবে আরকি। তো এই বিষয়গুলো যদি আমরা একটু আমার প্রোফাইলটা একটু গুছিয়ে নেই, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য স্কলারশিপটা পাওয়ার জন্য। আর এখানে আমি আরো কয়েকটা বিষয় একটু এড করি। যেমন এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্সের জন্য স্টুডেন্ট যখন নাকি বাইরে যাওয়ার জন্য এপ্লাই করে, তখন নরমালি দেখা যায় কি যে তারা কিন্তু ফুল ফান্ড পায় না। অর্থাৎ অনেক কান্ট্রি কিন্তু তারা ফুল ফান্ড দিতে চায় না মাস্টার্সের জন্য। তো পিএইচডির জন্য আবার অনেক বেশি ফান্ড আছে, অনেক এভেইলেবল আছে। এখন আপনি যদি মাস্টার্সের জন্য ফুল ফান্ড নিয়ে পড়তে চান, তাহলে এর জন্য চীন বা চায়না এটা খুবই ভালো একটা ডিসিশন হবে। এক্ষেত্রে হচ্ছে আপনি খুব ইজি ফুল ফান্ডটা পেয়ে যাবেন। যেটা নরমালি হচ্ছে আপনি অন্য কোনো উম দেশে হয়তো আপনি পাবেন না। ওকে, তো আমাদের একজনে প্রশ্ন করবে। তো তার কাছ থেকে প্রশ্নটা আমরা শুনি। এরপর হচ্ছে আমি কন্টিনিউ করব। হুম, রাত্রে আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। আ আচ্ছা, আমি ২ ব্যাচে ছিলাম ড্যাফোডিলে ফার্মেসি ডিপার্টমেন্টে। ভাই আমার প্রশ্নটা হচ্ছে আমি এখন মাস্টার্স করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। কিন্তু ভাই আমার পেপার এখনো কোনো পাবলিকেশন নেই আরকি। তো সেক্ষেত্রে কি আমি মাস্টার্সের জন্য যদি আবার এপ্লাই করি, পেপার ছাড়া কি কোনো স্কলারশিপ পাওয়ার চান্স আছে? আইএলটিএস এখনো দেইনি, আইএলটিএসটা দিব সামনে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে যেহেতু আমি আর সাইদুল একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তো আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি বলি, এখানে পেপার থাকা বা জার্নাল পাবলিকেশন থাকা এটা ম্যান্ডেটরি না। ওকে? অর্থাৎ এটা হচ্ছে রিকোয়ারমেন্ট না। তবে এইটা আপনাকে হচ্ছে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিবে। যেটা আপনার যদি এটা না থাকে তাহলে আপনি এটা পাবেন না। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পলটা বুঝাই। মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক সেম সিজিপিএ আছে এরকম অন্য আরেকজন অ্যাপ্লিকেশন করেছে। ওকে? কিন্তু দেখা গেল যে আপনার আইএলটিএস আছে বা আরেক স্টুডেন্ট তার আইএলটিএস নেই। তাহলে কি হবে? আপনি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবেন। অর্থাৎ আপনার চান্স পাওয়ার বা স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। কারণ আপনার আইএলটিএস আছে আরেকজনের কিন্তু নেই। একইভাবে আপনার আইএলটিএস আছে আবার আপনার কিছু পেপারও আছে। ২ টা একটা রিসার্চ পেপারও আছে। এটা হচ্ছে বাকিদের নেই। তাহলে এই ক্ষেত্রে আপনার আরেকটু বেড়ে যাবে আর স্কলারশিপ পাওয়ার। রাইট? অর্থাৎ এইটা কিন্তু ম্যান্ডেটরি না। ইভেন আরেকটা বলি আমি আপনাদেরকে, চীনের জন্য যেহেতু আজকে আমরা স্পেসিফিক ভাবে চীনের জন্য করছি। তো সেক্ষেত্রে আপনার এখানে আইএলটিএস বা হচ্ছে গিয়ে রিসার্চ পেপার এটা থাকা কিন্তু ম্যান্ডেটরি না। আপনার যদি এটা থাকে তাহলে এটা অনেক ভালো। আপনি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ এই জায়গা থেকে পাবেন। আর আপনার যদি এটা নাও থাকে তাও কোনো প্রবলেম না। আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনার সিজিপিএ বা আদার্স যে কারিকুলাম যে অ্যাক্টিভিটি আছে এটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব ইজিলি আপনি ফুল ফান্ড সহ এখানে পড়তে আসতে পারবেন। ওকে? তো মোট কথা হচ্ছে এটা ম্যান্ডেটরি না। বাট এটা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে স্কলারশিপ পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ। ও আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে হ্যান্ড রাইজ করে করতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। আর এক্ষেত্রে আমি আরো কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করি। যেমন যখন নাকি হচ্ছে আমাদের স্টুডেন্টরা নরমালি দেখা যায় কি যে শেষ করেছে তাদের গ্র্যাজুয়েশনটা মাত্র। এরপরে হচ্ছে তারা কিন্তু হায়ার স্টাডির জন্য চেষ্টা করে। বাট এটা কিন্তু হওয়া উচিত না। উচিত হচ্ছে গিয়ে যখন আপনারা পড়াশোনাটা হচ্ছে মানে শেষ হবে তার প্রায় ৬ মাস আগে থেকে আপনারা আপনাদের প্রোফাইলগুলোকে সাজাবেন, গুছাবেন। যে আপনারা কোন দেশে যেতে চাচ্ছেন, ওই দেশের কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, আর ওইখানে হচ্ছে কোন রিকোয়ারমেন্ট গুলো আছে। অর্থাৎ ওই অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলটাকে গুছাবেন। যদি আপনারা এরকম করে করেন তাহলে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশনের পরে যে একটা গ্যাপ হয়ে যাওয়ার কথা এটা কিন্তু আসলে হবে না। ওকে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যখন নাকি 7 সেমিস্টার আপনারা থাকবেন বা আপনি 6 সেমিস্টারে থাকবেন তখন থেকেই আপনাদের হায়ার স্টাডির যে যাত্রা বা জার্নি এটা শুরু করতে হবে। আর আস্তে, আস্তে গ্র্যাজুয়ালি আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা হচ্ছে এনহ্যান্স করতে হবে, ইমপ্রুভ করতে হবে।
দেখা যায় যে গ্র্যাজুয়েশনের পর অনেক স্টুডেন্ট আছে তাদের শুধুমাত্র সিজিপিএটাই কিন্তু থাকে। তাদের কিন্তু আদার্স যে কারিকুলাম যে অ্যাক্টিভিটি আছে এটা কিন্তু থাকে না। ওকে? আবার অনেক স্টুডেন্ট আছে তারা পড়াশোনা করেছে, তাদের সিপিও মোটামুটি ভালো আছে এবং এটার পাশাপাশি তাদের অনেক কিছু কিন্তু তারা করেছে। তারা হচ্ছে কয়েকটা ল্যাঙ্গুয়েজ তারা শিখেছে, তারা রিসার্চ এর কাজ করছে, তারা হয়তো কয়েকটা পাবলিকেশন করেছে, তারা হয়তো পার্ট টাইম জব করেছে। তারা হয়তো কম্পিউটারে খুব ভালো একটা স্কিল শিখেছে। তারা হয়তো কম্পিউটারে ড্রাগ ডিজাইন এই কাজটা হয়তো শিখেছে, বায়োইনফরমেটিক্স, তারপর হচ্ছে মেশিন লার্নিং এরকম বিভিন্ন যে কাজ আছে, সেক্টর গুলো আছে এগুলোতে তারা কিন্তু কাজ শিখেছে। ইভেন তারা বেশ কিছু অনলাইনে কিন্তু কোর্সও কিন্তু তারা করেছে। অর্থাৎ এই যে এর মধ্যে কিন্তু আসলে ডিফারেন্সিয়েটটা হয়ে যাচ্ছে, তাই না? তো সেজন্য হচ্ছে আপনাদের যদি প্ল্যানিং থাকে, অবশ্যই আপনাদেরকে যখন নাকি আপনার 6 সেমিস্টার বা 7 সেমিস্টার আছেন, তখন থেকে কিন্তু আপনাদের এই যাত্রাটা শুরু করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা অনেক পিছিয়ে যাবেন। তো এখানে আরেকজন হ্যাঁ, হুম, আবু হোসাইন তামিম। হ্যাঁ, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে আ চায়না থেকে মাস্টার্স কমপ্লিট করে কেউ যদি হচ্ছে আ ইউরোপে যেতে চায় বা মানে বাহিরে ইউরোপ কান্ট্রিতে জব করতে চায় সেক্ষেত্রে চায়না থেকে নেওয়া ডিগ্রি কতটুকু কাজে দেবে? ওকে, থ্যাংক ইউ। আসলে প্রশ্নটা খুবই রেলেভেন্ট ছিল। তো আমাদের অনেকের মধ্যে একটা ধারণা থাকে এরকম যে চীন থেকে যদি আমরা মাস্টার্স কমপ্লিট করি, তাহলে এইটার যে সার্টিফিকেট আমরা পাবো, এইটার আসলে ইমপ্যাক্ট কতটুকু? যখন আমরা ইন্টারন্যাশনালি কোনো একটা কান্ট্রিতে যাবো, সেখানে জব করতে চেষ্টা করব, এটা আসলে কতটুকু? বিষয়টা হচ্ছে যে দেখেন, চীন আমি যদি আমাদের দেশের সাথে কম্পেয়ার করি, তাহলে চীন কিন্তু অনেক উপরে আছে। তার টেকনোলজি বলেন, তার সবকিছু দিক থেকে আরকি, রাইট? তো সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি পড়াশোনা করেন, অবশ্যই আপনি বাংলাদেশ থেকে করলে যতটা আপনি বেনিফিট পাবেন, তার থেকে বেটার পাবেন। তার থেকে বেশি পাবেন। ইভেন আপনি এই জায়গা থেকে যদি করেন, খুব ইজিলি আপনি কিন্তু আপনার পিএইচডির জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারবেন। আর এটা করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। এখানে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যখন আরকি দেখেছি আমি যখন মাস্টার্স করেছি, তখন কিন্তু মাস্টার্স করাকালীন সময় আমাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু আমি কোনো রিসার্চ পেপার বা ওরকম কোনো কাজ করার সুযোগও ছিল না। কোনো পেপার পাবলিশ করতে পারিনি। বাট এখন আপনি যদি এই জায়গা থেকে যদি করেন, তাহলে আপনার ম্যান্ডেটরি ভাবে কিন্তু আপনার পেপার পাবলিশ করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি, রাইট? তো সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে যদি আপনি মাস্টার্সটা কমপ্লিট করেন, আপনি না চাইলেও আপনার রিসার্চ এর কাজ করতে হবে। আপনার পেপার পাবলিশ হবে। আর ওই পেপার দিয়ে কিন্তু আপনি ফরেন কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারবেন। আর অবশ্যই আপনি বাংলাদেশ থেকে করলে যতটা আপনি অপরচুনিটি পেতেন, তার থেকে ইনশাআল্লাহ বেশি পাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, সাইদুর, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই প্রশ্নের এগেইনস্ট এ কিছু বলার থাকলে হচ্ছে বলতে পারেন। ভাই যেটা হচ্ছে আরেকটা হচ্ছে মানে রিয়েল যেটা বা আমি বা যারা আসবে কেউই আসলে চায়নাতে থাকার জন্য কেউ আসে না। কারণ চায়না হচ্ছে যেটা আমাদের বাংলাদেশিরা দেশ ছাড়ার কারণ হচ্ছে তারা পিয়ার নিবে বা একটা দেশে ব্যাক করার সম্ভাবনা কম। এই ফ্যাসিলিটিটা চায়নাতে কম, নাই তা না। হচ্ছে চায়নাতেও ওরা পিয়ার দেয় কিন্তু এটা হাই কোয়ালিটি যে আপনি ইউরোপের মতো থাকবেন আর ওরা পিয়ার দিয়ে দিবে তা না। আপনি ওদের ওরকম প্রুফ দেখাইতে হবে যে তারা আপনার রাখবে কেন? সে সেই হিসাবে সেভাবে সে যদি আপনি ওরকম কিছু দিতে পারেন তাহলে তারা রাখবেন না। কিন্তু আপনি যে সুবিধাটা এখানে পাবেন সেটা হচ্ছে ৩ বছরে আপনি বাংলাদেশে তো যেটা হচ্ছে আ মাস্টার্স শেষ করে আমরা কিন্তু ইউরোপ বা ইউএসএ তে যাইতে যাই দেখবেন যে যারাই গেছে তারা বাংলাদেশে ২-৩ বছর জব করে ফেলছে। বা ওই জিআরই বলেন, আইএলটিএস বলেন এর পিছনে সময় দিয়ে তাদের ১-২ বছর চলে যায়। কিন্তু তারা মুভ করতে পারে না। কিন্তু আমি এখানে চলে আসছি যেমন আমার অনার্স শেষ তারপরে আমি এখানে চলে আসছি। এখন আমার হাতে কিন্তু একটা সময় আছে। সাথে কিছু আমি অপরচুনিটি পাইতেছি যেটা হচ্ছে রিসার্চ পেপার, তারপরে বিভিন্ন দেশের লোকজনের সাথে মেশা। সবচেয়ে কথা হচ্ছে ওয়ার্ল্ড র‍্যাংকিং একটা ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স করতেছেন। আমি এখন যে ইউনিভার্সিটিতে আছি এটা হচ্ছে র‍্যাংকিং এ দ্যাপোরেল তো খুব কিউএস র‍্যাংকিং ধরে। কিউএস র‍্যাংকিং এ যে পরিমাণ আছে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি নাই।
এটা একটা অ্যাডভান্টেজ। সাথে আপনি পেপার পাইতেছেন। আবার আপনার এনভায়রনমেন্ট আসতেছে, একটা ইংলিশে কথা বলতেছেন, পরীক্ষা দিবেন, IELTS এর স্কোর আশা করা যায় আগের থেকে ভালো হবে। তারপরে আপনি আমার দেখা যাদের আমি চিনি তারা সবাই মুভ করছে বেশিরভাগই। তো ওরকম আমার চিন্তা আছে মুভ করব। এইগুলা একটু ফ্যাসিলিটি পাওয়া যাবে মনে হয়। ইজিলি আর এখান থেকে ভিসা রিজেক্ট করে না সাধারণত এম্বাসি গুলা আপনি যদি এপ্লাই করেন। কিন্তু বাংলাদেশ থেকে তো এই ভিসার রেশিওটা অনেক অ্যা লেস। আশা করি উত্তর পাইছেন। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইদুরকে অনেকগুলো বিষয় হচ্ছে কভার করার জন্য। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের যে চীন সম্পর্কে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস বা অন্য এর রিলেভেন্ট কোনো কিছু? যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আমাদের সেমিনারটা আজকের মতো এখানে ক্লোজ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ১ম থেকে হচ্ছে জয়েন করেছিলেন। অবশ্যই আমাদের নেক্সট সেমিনারের জন্য অ্যাডভান্স থ্যাংকস সবাইকে। আশা করি সবাই হচ্ছে জয়েন করবেন। নেক্সট সেমিনার যেটা এটা ১৮ তারিখে হবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশ টাইম ঠিক রাত ৯ টায় হবে। তো আশা করছি ওইটা কেউ মিস করবেন না। ওইটা ইউএস ভিত্তিক হবে আমাদের পিএইচডির জন্য। তো এটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে? তো সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। ওকে। তাহলে হচ্ছে সাইদুর কোনো কিছু বলে তারপর আমরা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা। কি সবার জন্য শুভকামনা। সবার অ্যা অ্যাব্রোড মানে কি বলে উচ্চশিক্ষা সুক্ষম হোক এবং দ্রুত হোক সেই দোয়া রইলো। আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টারে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো আমরা তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।